পরশুরামকে মারতে কুসুমপুরে এলো বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে কোর্টে তোলার জন্য বের করবে, ঠিক তখনই থানার বাইরে সব সাংবাদিক জনগণ নিয়ে হাজির হয়। সেখানে তটিনীকে মেরে ফেলার জন্য ওরা ওরা নিজেরা পুলিশের কাছে আহ্বান করে, বলতে থাকে এরকম এরকম মানুষদের নিজেরা নিজেরা শাস্তি না দিয়ে আমাদের হাতে তুলে দিন, আমরা আমরা ওদের ওদের শাস্তি দেব, জনগণ ওদের শাস্তি দেবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে এই মহিলা, এভাবে এভাবে মাদক পাচার করছে, তাই ওনাকে ওনাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক তখনই তটিনী মহিতোষ বাবুর কোমর থেকে রিভলভার দিয়ে দুটো শুট করে। ঠিক তখনই সবাই স্তব্ধ হয়ে যায় আর বলতে থাকে এটা কি হচ্ছে এখানে, এখানে শুট করছে কেন? তখন তটিনী চিৎকার করে বলতে থাকে আমি আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমি আমি দুই সন্তানের জননী, আমি দুই সন্তানের মা, আমি আমি কোনো অপরাধ করিনি, আমাকে আমাকে এভাবে ফাঁসানো হচ্ছে, প্লিজ আপনারা বিশ্বাস করুন, আমাকে নিয়ে এভাবে মিথ্যে গুঞ্জন রটাবেন না, এভাবে আমার আমার পরিবারের বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র করবেন না আপনারা সবাই। এরকম করে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তবে তবে আমার সন্তানরা কি ভাববে? আমার সন্তানরা ভাববে সত্যিই মনে হয় ওদের মা একজন ক্রিমিনাল। বিশ্বাস করুন, আমি ক্রিমিনাল নয়, আমি একজন গৃহবধূ। আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার। আমি আমি কোনো ক্রিমিনাল নয়, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। তখন তখন দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে আপনি আপনি রিভলভার নিয়ে শুট করে নিজের কেসটা আরো বাড়িয়ে নিলেন, এখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই দেখা যায় পরশুরাম মহিতোষ বাবুকে ফোন করে বলতে থাকে আমি আমি আমার বউকে অবশ্যই বাঁচিয়ে নেব, কেউ কেউ আমার বউকে ফাঁসাতে পারবে না, যতই চেষ্টা করুক আমার বউকে কেউ আটকে রাখতে পারবে না। আমি জানি তটিনী নির্দোষ, তাই আমি তটিনীকে যে করে হোক বাঁচিয়ে নেব। তখন মহিতোষ বাবু বলতে থাকে যদি পারো তবে বাঁচিয়ে নাও, আমাদের কোনো আপত্তি নেই। এরপরে কনস্টেবলকে বলতে থাকে ওনাকে ওনাকে তুলে নিয়ে আসুন। এরপরে তটিনীকে ধরে ধরে নিয়ে আসতে থাকে কনস্টেবলরা। তখন তখন দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে ওনাকে ওনাকে ভ্যানে তুলে নাও, আর আমরা আমরা নিজেদের গাড়ি দিয়ে চলে যাচ্ছি, ওনাকে তোমরা কোর্টে নিয়ে এসো। ঠিক তখনই সাংবাদিকরা বলতে থাকে দেখেছেন, আপনাদের সবার সামনে পেজের সামনে ওই মহিলা শুট করলো, তবে তবে যিনি রিভলভার চালাতে জানেন তিনি কেনই বা মাদক বিক্রি করতে পারবেন না? তবে উনি উনি নিজেই তো প্রমাণ করে দিলেন যে উনি মাদকের সঙ্গে যুক্ত আছে, যার পক্ষে রিভলভার চালানো সম্ভব সে নিশ্চয়ই মাদক বিক্রির সঙ্গেও জড়িত। এরপরে দেখা যায় তটিনীকে ভ্যানে তুলে নেওয়া হয়। তখন তটিনী ভ্যানে বসে চিৎকার করে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সেই কথাগুলো, যে কথাগুলো পরশুরাম বলেছিল। ঠিক তখনই দেখা যায় পিকু ও লাট্টু চিৎকার করে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে আর বলতে থাকে আমার মাম্মি নির্দোষ, আমার মাম্মিকে প্লিজ ছেড়ে দাও, আমার মাম্মিকে ছেড়ে দাও, আমার মাম্মি কোনো দোষ করেনি, আমার মাম্মিকে ছাড়া আমরা থাকতে পারবো না, আমাদের পাও নেই, এখন আমরা কোথায় থাকবো, প্লিজ আমাদের মাম্মিকে ছেড়ে দাও। তখন তখন তটিনী ভ্যানের ফাঁক দিয়ে পিকু ও লাট্টুকে দেখে চিৎকার করে বলতে থাকে আমার আমার বাচ্চাগুলোর কেউ নেই, প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। এদিকে এদিকে লাট্টু ও পিকুর পেছনে দৌড়াতে থাকে দীপালি বলতে থাকে প্লিজ তোরা দাঁড়া, তোরা পড়ে যাবি। ঠিক তখনই দেখা যায় আচমকাই পিকু রাস্তার মধ্যে পড়ে গেলে তখন তটিনী চিৎকার করতে থাকে। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে মাম্মি আমি জানি তুমি কোনো ভুল করোনি, তোমাকে তোমাকে ওরা মিছাই এভাবে ফাঁসিয়ে দিয়েছে, আমি আমার মাম্মিকে ছাড়া কিছুতেই বাড়ি ফিরবো না। তখন তখন লাট্টু ও দীপালি বলতে থাকে প্লিজ তুমি তুমি শান্ত হও পিকু, শান্ত হও। তখন তখন লাট্টু বলতে থাকে এই দি ভাই, তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে আমি কি করব বল, তুই তো আমার দি ভাই তাই না? আমরা দুজনে মিলে আমরা দুজনে মিলে পায়ের সঙ্গে কথা বলবো, পা কেন এলো না, কেন মাম্মিকে বাঁচালো না? তখন তখন পিকু বলতে থাকে মাম্মিকে মাম্মিকে আমার জন্য ফাঁসানো হলো, আমার টিফিন ক্যারিয়ারে নেশার জিনিস মিশিয়ে রেখেছিল কে আমি জানি না, কিন্তু কিন্তু আমার জন্য মাম্মিকে আজকে ফাঁসতে হলো। তখন তখন দেখা যায় এ কথা শুনে দীপালি বলতে থাকে তোমরা নিজেদের কিছুতেই দোষারোপ করবে না লাট্টু পিকু, তোমরা তোমরা কোনো ভুল করোনি, তোমরা কোনো ভুল করতে পারো না। তখন তখন দেখা যায় তটিনীকে কোর্ট চত্বরে নিয়ে আসা হয়, কোর্টে নিয়ে এসে ভ্যান থেকে নামালে ঠিক তখনই দেখা যায় মহিতোষ বাবু ও সৌরভ নিজেদের গাড়ি নিয়ে কোর্টে চলে আসে। এরপরে
তটিনীকে গাড়ি থেকে নামাচ্ছে তখন সৌরভ মনে মনে বলতে থাকে, পরশুরাম এবার তোকে আমি দেখে নেব। এরপরে এরপরে মহিতোষ বাবু বলতে থাকে, সৌরভ সৌরভ তুমি এখানেই থাকো, আমি ভিতরে যাচ্ছি। তখন সৌরভ বলতে থাকে, কেন স্যার, আমি এখানে থাকবো কেন? তখন মহিতোষ বাবু বলতে থাকে, এখানে আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে, তটিনীকে কোনোভাবে পালাতে দিলে চলবে না, তাই তুমি এখানেই থাকো, কোনো বিপদ হলে নিজে এখান থেকে সবটা সলভ করে নেবে। তখন তখন দেখা যায় এই বলে মহিতোষ বাবু তটিনীকে নিয়ে কোর্টের ভিতরে চলে আসে। সেখানে এসে পুরো খেলাটা ঘুরিয়ে দেয় মহিতোষ বাবু। এরপরে দেখা যায় তটিনীর ডিপার্টমেন্টের সবাই আগে থেকে সেখানে এসে থাকায় তটিনীর সামনে এসে দাঁড়ায় পুরো পুরো ডিপার্টমেন্ট। তখন তটিনী তাদের সঙ্গে হাত মিলিয়ে বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ। তখন তখন দেখা যায় মহিতোষ বাবু তার সঙ্গে থাকা সব ডিপার্টমেন্টের লোকজনকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপরে তটিনীর ডিপার্টমেন্ট বলতে থাকে, ম্যাম আপনি ঠিক আছেন তো? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন তখন মহিতোষ বাবুর সঙ্গে পরিচয় করে দেয় তটিনী। তখন তখন দেখা যায় লোকগুলো বলতে থাকে, ম্যাম একটা সিক্রেট মিশনে আছে, তার কারণে এত কিছু আয়োজন। তখন তখন মহিতোষ বাবু বলতে থাকে, আমাকে সবটা সবটা বলেছেন উনি, আপনারা চিন্তা করবেন না, আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। এরপরে ডিপার্টমেন্টের লোকজন চলে গেলে তখন তটিনী মহিতোষ বাবুর সঙ্গে হাত মিলায় আর বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি শেষ মুহূর্তে আমার সঙ্গে হাত না মেলাতেন তবে তবে আজকে অনেক বড় একটা অনর্থ ঘটে যেত। তখন তখন মহিতোষ বাবু বলতে থাকে, আমি আমি পরশুরামকে অনেক ভালোবাসি, পরশুরামকে আমি অনেক অনেক স্নেহ করি, আর তুমি ওর ওয়াইফ। তারপরেও তার থেকে বড় কথা, তুমি এত বড় একটা ডিপার্টমেন্টে আছো, আমাদের পুরোপুরি বিশ্বাস আছে তোমার ওপর যে তুমি কোনো অন্যায় করতে পারো না। আর সৌরভ যে এসবের সঙ্গে জড়িত সেটা আমি আগে থেকেই জানতাম, তার কারণেই আমি আগে থেকে ভাবতাম, ভেবেছিলাম যে এরকম করে কেসটা সাজাবো। এদিকে এদিকে সৌরভ মনে মনে বলছে যে ওইদিকে ওইদিকে কি হচ্ছে কে জানে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি সেখানে চলে আসে আর সৌরভকে কাছে ডাকলে তখন তখন সৌরভকে বলতে থাকে, ওদিকে কি খবর, খোঁজ নিয়েছো? ঠিক তখনই সৌরভ ফোন করে মহিতোষ বাবুকে। তখন মহিতোষ বাবু বলতে থাকে, হ্যাঁ সৌরভ বলো। তখন সৌরভ বলতে থাকে, কি ব্যাপার স্যার, ওদিকে কি খবর? তখন মহিতোষ বাবু বলতে থাকে, তটিনী গাঙ্গুলি 7 দিন জেল কাস্টাডি হয়েছে। এই কথা শুনে খুশি হয়ে যায় সৌরভের। পরে ফোন কেটে দিয়ে বলতে থাকে, ইয়েস ইয়েস, এবার আমি পরশুরামকে দেখিয়ে দেব। ওর জন্য আমার প্রমোশন আটকে ছিল, ওর জন্য এতদিন হলো আমার প্রমোশন হয়নি। আমাকে অনেক আন্ডার এস্টিমেট করেছে। এবার এবার তোকে আমি দেখে ছেড়ে দেব। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হয়েছে? এতটা এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ হয়নি, কি হয়েছে বলো। তখন তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, আসলে আসলে তটিনী 7 দিন জেল কাস্টাডি হয়েছে। এ কথা শুনে খুশি হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তখন তখন দেখা যায় সৌরভ গাড়িতে উঠবে তখনই কাবির এসে বলতে থাকে, আপনি এই গাড়িতে উঠবেন না, এই গাড়িতে উঠলে কেউ দেখে ফেললে সন্দেহ করবে, আপনি নিজে বিপদে পড়ে যাবেন। এই বলে বেরিয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও কাবির চ্যাটার্জি। ঠিক তখনই তখনই দেখা যায় তটিনীকে ভ্যানে তোলা হচ্ছে আর মহিতোষ বাবু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর আর দেখা যায় সৌরভকে দেখে এমনি 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 নাটক করতে শুরু করে তটিনী নাটক করতে শুরু করে যে সৌরভ যাতে বুঝতে পারে তটিনী সত্যি সত্যি জেল কাস্টাডি হয়েছে আর তটিনীকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তটিনী নিজের গন্তব্যে চলে যাচ্ছে, ঠিক ঠিক পুলিশের ভ্যানে করেই। তবে তবে কোনোভাবেই সৌরভকে বুঝতে দেয় না মহিতোষ বাবু। এদিকে দেখা যায় দীপালি পিকু ও লাট্টুকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে এলেই পিকু তটিনীর কথা ভাবতে থাকে, তটিনীর সঙ্গে কি হয়েছে সে কথাগুলো ভাবতে থাকে আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক তখনই দীপালি বলতে থাকে, তোমরা তোমরা এখানে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তখন পিকু বলতে থাকে, না 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 ভালো দিয়া, আমাকে একটু তোমার ফোনটা দেবে। তখন তখন দেখা যায় তখন দীপালি বলতে থাকে, কেন দিদি ভাই, তুমি ফোন দিয়ে কি করবে? তখন পিকু বলতে থাকে, আমি একটা ফোন করতাম, আমার পাকে ফোন করতাম। তখনই দীপালি ফোনটা দিয়ে দেয়। এদিকে দেখা যায় পরশুরাম শিবানীর ছবি বুকে নিয়ে বসে বসে শিবানীর কথা ভাবছে আর বলছে, বোন তুই কি সত্যি মরে গেছিস? তোকে আমি কখনো কি আর ফিরে পাবো না? তোকে আমি কখনো কখনো ছুতে পারবো না? তুই আর কখনো আমাকে দাদা বলে ডাকবি না? এদিকে পিকু ফোনটা নিয়ে পরশুরামকে ফোন করে। ঠিক তখনই পরশুরাম ফোন ধরলে পিকু বলতে থাকে, পা তুমি কখন আসবে? আমি তোমাকে মিস করছি, তোমাকে আর মাম্মিকে ছাড়া আমাদের ঘুম হয় না জানো। আমি আর ভাই ভিডিও গেমস খেলি, গেমস দেখি, তারপরেও ঘুম আসে না, ঘুমাই না আমরা সারা রাত। আমাদের আমাদের কিছুতেই ভালো লাগে না। পা তুমি তুমি কখন আসবে বলো? তখন তখন দেখা যায় এই কথাগুলো শুনে
কাঁদতে থাকে লাট্টু ও দীপালি। দীপালি বলতে থাকে, দিদি ভাই এভাবে বলো না, তোমার পায়ে একটা কাজে গেছে, ও তো কষ্ট পাবে তাই না? তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, আমি আমি চলে আসব, আমি তোমাকে অবশ্যই ঘুম পাড়িয়ে দেব, আমি চলে আসব, তোমরা চিন্তা করো না। তখন পিকু বলতে থাকে, জানো পা, মাম্মিকে কতগুলো দুষ্টু লোক তুলে নিয়ে গেল। তখন তখন লাট্টু বলতে থাকে, দি ভাই ফোনটা একটু আমাকে দিবি, আমি একটু পায়ের সঙ্গে কথা বলতাম। তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোমার তোমার মাম্মিকে তুলে নিয়ে গেছে, আমি জানি, আমি তোমার মাম্মিকে রক্ষা করব, তোমার মাম্মির কেউ কিচ্ছু করতে পারবে না, তোমরা দুটো দিন ভালো দিয়ার কাছে থাকো, একদম দুষ্টুমি করবে না, কান্নাকাটি করবে না, ঠিক আছে? তখনই দেখা যায় হঠাৎ কিছু গুন্ডারা পরশুরামের দিকে এগিয়ে এলে তখন পরশুরাম বুঝতে পারে। আর তখনই দেখা যায় পিকুকে বলতে থাকে, মা ফোনটা একটু হোল্ড করো, আমি তোমার সঙ্গে 2 মিনিট পরে কথা বলছি। তখন তখন দেখা যায় কথা শুনে পিকু বলতে থাকে, কেন পা, ওখানে কি রাক্ষস এসেছে তার জন্য তুমি এমন করে বলছো? তখন লাট্টু ফোন নিয়ে বলতে থাকে, পা তুমি কোথায়, কি হয়েছে ওখানে? ওখানে সত্যি কি রাক্ষস এসেছে, ভালো দিয়ার গল্পের রাক্ষস? তখন তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ পা, এখানে ভালো দিয়ার গল্পের রাক্ষস এসেছে, ওদেরকে একটু পানিশমেন্ট দিয়ে আসি, ওদেরকে পানিশ করে আসি, তা না হলে তো ওরা তোমার পায়ের সঙ্গে মারামারি করবে, ফাইট করবে, তাই ওদেরকে একটু পানিশ করে আসি, ঠিক আছে? তখন পিকু বলতে থাকে, ঠিক আছে পা, ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় ফোন ও ছবিটা রেখে দেয় শিবপ্রসাদ, ফোন ও ছবি রেখে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদের দিকে ত্রিশূল ছুঁড়ে মারলে তখন শিবপ্রসাদ ত্রিশূলটা নিয়ে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে আর বলতে থাকে, তোরা তোরা আমি আমি জানতাম তোরা আমাকে আবার মারতে আসবি, তাই আমি আগে থেকেই সতর্ক ছিলাম, তাই তো বুঝতে পেরেছি তোরা তোরা কোন দিক থেকে কে আসছিস, সবটাই আমি বুঝতে পেরেছি। তখন তখন লোকগুলো শিবপ্রসাদের সঙ্গে মারামারি করতে থাকে আর বলতে থাকে, তোদেরকে কে পাঠিয়েছে? বিজন লাল, তাই না? বিজন লালই তো তোদের পাঠিয়েছে, কি হলো, কথা বলছিস না যে, কথা বল। তখন তখন দেখা যায় এ কথা শুনে শিবপ্রসাদের কথা শুনে লোকগুলো ভয় পেয়ে যায় আর কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন হঠাৎ হঠাৎ শুটের শব্দ পেলে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কে শুট করলো, কে শুট করলো, আমি তো বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় হঠাৎ শিবপ্রসাদের ফোনে আরেকটি ফোন আসে। তখন শিবপ্রসাদ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলরাম বলতে থাকে, এদিকে এদিকে আমাদের গাড়িটা আটকে দেওয়া হয়েছে, সামনে সামনে কিছু লোকজন আছে, তারা সবাই লাঠি নিয়ে আছে, মনে হচ্ছে না শহরে পৌঁছাতে পারবো, আর আমার কাছে আছে তোর বোনের ওই হার, ওই হারটা মনে হচ্ছে না ল্যাবে পাঠাতে পারবো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তোকে তোকে আমাদের আমাদের ট্রেনিং এর দিব্যি, তুই ওখান থেকে ভাগ, ওখান থেকে ভাগ, তোকে কিন্তু অবশ্যই শহরে পৌঁছাতে হবে, তোকে ওই ওই হারটা ল্যাবে অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক তখনই বলরাম গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকলে তখন লোকগুলো বলরামের পিছনে দৌড়ায়। এরপরে কিছু দূরে সে বলরাম একটি জায়গায় লুকিয়ে পড়লে লোকগুলো আর বলরামকে খুঁজে পায় না। এরপরে ভিজিটকে ফোন করে বলতে থাকে, স্যার কোনোভাবেই ধরতে পারলাম না, লোকটা কোনো মতো পালিয়ে গেল। তখন ভিজিট বলতে থাকে, এবার তো তবে আমাকেই যেতে হবে, এবার তোমাকে তোমাকে তোমার বোনের পাশে শুইয়ে দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব। এদিকে এদিকে দেখা যায় লাট্টু ও পিকু ঘুমানোর জন্য শুচ্ছে। ঠিক তখনই দেখা যায় জিৎ এসে বলতে থাকে, তোমরা এখানে কি করছো, এই ঘরে কি করছো তোমরা? তখন লাট্টু ও পিকু বলতে থাকে, কেন, আমরা ঘুমাবো, অনেক রাত হয়েছে, তার কারণেই তো এখানে আমরা শুয়েছি। তখনই জিৎ দীপালিকে ডাকতে থাকে আর বলতে থাকে, বৌদি ওরা এখানে কেন, ওরা এ বাড়িতে এ ঘরেতে কিছুতেই থাকতে পারবে না। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, তুমি বুঝতে পারছো, আমার মেয়েটা বাড়িতে নেই, আমার মেয়েটা জেল কাস্টডিতে, এখন তোমরা ওদেরকে কি করে বের করে দিতে চাইছো বলো তো? তখনই জিৎ বলতে থাকে, তার কারণেই তো বের করে দেবো, তোমার মেয়ে যে অন্যায়টা করেছে সেজন্য তোমার মেয়েটা শাস্তি পেয়েছে, তার কারণে ওর বাচ্চাদের যদি আমাদের বাড়িতে রাখি তবে তো আমাদের রেপুটেশন নষ্ট হবে, তাই না? তাই আমরা আর কোনোভাবে ওদেরকে বাড়িতে টলারেট করতে পারছি না। তখনই এই কথা শুনে দীপালি বলতে থাকে, তোমার লজ্জা করছে না, তুমি এরকম কথা বলছো, ও তো তোমার ভাইজি হয়, তাই না? তখন জিৎ বলতে থাকে, না, তটিনী আমাদের কেউ নয়, তটিনী আমাদের পরিবারের কেউ নয়। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ও কাবির চ্যাটার্জি আরাধ্যা চলে আসে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম ঠিক বলেছেন, এতটা উচ্ছ্বসিত হবেন না। ঠিক তখনই দেখা যায় পিকু বলতে থাকে,
থাকে, ভালো দিয়া দেখো নিমতিতে দাদু এসেছে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ তোমাদের নিমতিতে দাদু তো এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে, তাই না? তখন তখন দেখা যায় এ কথা শুনে পিকু বলতে থাকে, হ্যাঁ তুমি তো নিমতিতে দাদুই, তাই না? আমি তো তোমাকে ভালোবেসে নিমতিতে দাদু বলে ডাকি, কেন তুমি কি রাগ হও? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তো তোর বাবা মা যেমন সাপ, সেই সাপের বাচ্চারা তো তোরা, তাই তো তোদের ভাষাও এরকম। এদিকে এদিকে দেখা যায় বিজিত বিজিত বসে আছে। বিজিত বিজিত নিজে আবার সেই বিজনমাল সাজতে শুরু করে আর বলতে থাকে, এবার এবার আমি গ্রামে যাব, কুসুমপুর গ্রামে গিয়ে তোমার ভবলীলা সাঙ্গ করব। মিস্টার পরশুরাম তোমার বোনের পাশে তোমাকেও শুইয়ে দেব।